বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, সচিবালয় সাংবাদিক ফোরামের নির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি, সদস্যবৃন্দ এবং আমার সবচেয়ে প্রিয় আমার এক সময় সহকর্মী সৈয়দ আফজাল আহমদ, বর্তমানে পিএইউ। সালাম আলাইকুম। এখানে আমার প্রশংসা করা হয়েছে খুব বেশি। সবাই যে সমস্ত দাবি দেওয়া আপনারা তুলেছেন সচিবালয়ের ঢোকার এবং বের হওয়ার পাশ সম্পর্কিত, এটা আপনারা যদি লিখিত দেন, যেহেতু সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে কিছু কর্মকর্তা কাজ করেন, পুলিশের একজন এসপি লেভেলের কর্মকর্তা আছে, একজন ডেপুটি সেক্রেটারিও আছে, আর এখানে যেহেতু রেগুলার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অফিস করেন, সব মিলিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা একটু স্ক্রুটিনি করতে হবে। অবশ্যই আপনাদের দাবি দেওয়া সব কিছুই যৌক্তিক এবং এগুলো মেনে নেওয়ার ব্যাপারে কোনো আমাদের সংকোচ নেই। তবে মিনিমাম একটু যাচাই বাছাই এবং প্রক্রিয়া করতে হবে এটা অনুমতি দেওয়ার আগে। আমি লিখিত পেলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এবং যারা সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ এবং সিভিল কর্মকর্তারা আছেন তাদের সাথে আলোচনা করে আশা করি একটা সমাধানে আসতে পারবো। বড় কোনো বিষয় নয়। আর মাননীয় তথ্যমন্ত্রীর সাথে আজকে আমার কথা, একটা বৈঠক হওয়ার কথা, তার সাথেও আমি শেয়ার করব। তিনিও আমার কাছে কিছু বিষয় তুলে ধরেছিলেন যে সচিবালয় যারা কভার করে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, তাদের পাশের বিষয়ে কি হবে। আমি একটা পরামর্শ দিয়েছিলাম যে এখানে সাংবাদিক পরিচয়ে সবাই আসতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট সচিবালয় যারা কভার করবেন বিভিন্ন মিডিয়া থেকে, মিডিয়া হাউস থেকে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া থেকে, সেটা সেই সমস্ত মিডিয়া হাউস, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়া, তারা যদি তাদের তালিকাটা দেয় যে তাদের মিডিয়ার কোন সাংবাদিক এখানে সচিবালয় কভার করবে, প্রতিনিধিত্ব করবে, তাহলে সুবিধা হয়। একটা তালিকাও থাকে, রেসপন্সিবিলিটিও থাকে। সেই ক্ষেত্রে আমার মনে হয় নতুন করে একটা তালিকা সেই পদ্ধতি অনুসরণ করে মিডিয়া হাউসগুলো থেকে তাদের নাম নেওয়া যায়, আহ্বান করা যায়। সেটা সবচাইতে আমার মনে হয় বিশুদ্ধ পদ্ধতি হবে। কোন মিডিয়া হাউস কাকে সচিবালয় কভার করার জন্য বা কাদেরকে সচিবালয় কভার করার জন্য দায়িত্ব দিয়ে থাকেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা তো শুধু নিরাপত্তা পাশ ইস্যু করার বিষয়। সেটা তাহলে পরে উভয় পক্ষে আলোচনা করে মাননীয় তথ্যমন্ত্রী একটা পদ্ধতি বের করবেন। এখন পর্যন্ত যেভাবে চলছে এটা অস্থায়ী অ্যাডক ভিত্তিতে সব কিছু চলছে বলে আমার মনে হয়। আপনাদের মধ্যেও একটা শৃঙ্খলা তখন আসবে। আর যে বিষয়টা বলা হয়েছে যে প্রেস ক্লাব অতি সন্নিকটে, আপনারা যেহেতু প্রেস ক্লাবে এটা খানাপিনা বা দুপুরের আপনারা লাঞ্চ খাওয়ার একটা সুযোগ আছে সাবসিডাইজড প্রাইসে, খুব সম্ভবত প্রেস ক্লাবের সদস্য হিসেবে, সেটা আপনাদের এই সুযোগটা অবশ্যই দিতে হবে, যাতে এই গেটটা ব্যবহার করে আপনারা আসা যাওয়া করতে পারেন। 5 নাম্বার না? তবে আমাদের একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, কারণ এখন ঠিক এই পাশেই মন্ত্রিপরিষদ ভবন, এখানে মাননীয় প্রধানমন্ত্রী অফিস করেন। এখন ওনার সিকিউরিটিটা আগে দেখতে হবে, তারপরে সচিবালয়ের নাম্বার অফ জার্নালিস্ট কত থাকবে কভার করার জন্য সেটা দেখতে হবে। এগুলো সবই আপনাদের সুবিধার্থে, যাতে এখন যে পরিমাণে আমাদের সাংবাদিক বন্ধুরা সচিবালয়ে কভার করতে আসেন তাদের মধ্যেও একটা শৃঙ্খলা আসবে, মিডিয়া হাউসগুলোর একটা রেসপন্সিবিলিটি আসবে, যাতে যে কোনো ধরনের কোয়ারির জন্য আমরা সেটা সংশ্লিষ্ট মিডিয়া হাউসকে জিজ্ঞেস করতে পারবো।
একটা ডিসিপ্লিনের মধ্যে আসবে। আশা করি আপনারা লিখিতভাবে দিলে আমি খুব শিগগির তথ্যমন্ত্রী মহোদয়ের সাথেও আলাপ করব। আর পূর্ত মন্ত্রণালয়ের যে বিষয়টা আপনারা তুলে ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রীর রেফারেন্সে আপনাদের এখানকার অফিস এবং অন্যান্য কার্যক্রমের জন্য যে একটা ভবনের নকশা করা হয়েছে বলে আমি জানতে পারলাম। কতটুকু কী হয়েছে জানি না, আজকে আমি জাস্ট আই কেম টু নো। সেটার বিষয়ে মাননীয় পূর্তমন্ত্রীর সাথে আপনারা আপনাদের সাংবাদিক নেতৃবৃন্দরা দেখা করতে পারেন, তাতে কাজটা একটু ত্বরান্বিত হবে। আমরা যেটা আবদাল ভাই বলেছেন যে গণমাধ্যম প্রিয় দল বা সাংবাদিক বান্ধব সরকার, সেটা 100% সত্য, কিন্তু একটা ডিসিপ্লিন থাকতে হবে। আপনাদের সুযোগ সুবিধার বিষয়টা অবশ্যই আমরা দেখব। পূর্তমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ জানাবো আপনারা একটু দয়া করে আপনাদের প্রতিনিধি যারা আছেন ওনার সাথে দেখা করেন। এইখানে আসলে যে অবস্থা, এখানে আপনাদের কার্যক্রম পরিচালনা করা একটু কষ্টই বটে। এটা কি একতলা? উপরে টিন শেড, জায়গা আছে ফাঁকা পড়ে আছে, জাস্ট একটা ছাদ করে দুতলা করলে হয়ে যায়। এটা আপনাদের আবেদন। আমার মনে হয় পূর্তমন্ত্রী মহোদয়কে দিলে তারা যেভাবে ডিজাইন করবে হয়তো একটা আমার মনে হয় ভালো সমাধান বেরিয়ে আসবে। এটা দরকার, আমি আপনাদের দাবির সাথে একমত। এখনো তালি দিলেন। আপনাদের সাথে কথা বলার সময় আমি যদি কিঞ্চিত হাসি, এটাও সমালোচনা হয় বিভিন্ন জায়গায়। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় মাঝে মধ্যে যদি মনে হয় যে একটু গম্ভীর থাকা ভালো, তো একটা মানুষের তো একটা সহজাত অভ্যাসও থাকে, এগুলো আপনাদের বিবেচনায় নিতে হবে। তো আমি জানি না আজকাল সোশ্যাল মিডিয়াতে কিভাবে কোন জিনিস কাট পিস করে কিভাবে কি করা হয়, তবে আমরা খুব ট্রান্সপারেন্ট থাকতে চাই, আপনাদের সামনে অ্যাকাউন্টেবল থাকতে চাই। সাংবাদিকদের মাধ্যমেই এই সমাজে সব তথ্য মানুষ পেয়ে থাকেন। তা এখন যদি সমাজের দর্পণ আপনারা হন, সেই দর্পণে আমরা পরিষ্কার চেহারাটা দেখতে চাই। আশা করি আমি যেভাবেই হোক এটা একটু কৌশলী ভাষায় বললাম, আপনারা একটু আন্তরিক হবেন সেই বিষয়গুলোতে। আর সমাজের সংস্কারের জন্য সার্বিকভাবে অগ্রগতির জন্য মুক্ত গণমাধ্যম অবশ্যই প্রয়োজন। তবে সব কিছুই ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ, এটা সব কিছু কিন্তু সাবজেক্ট টু সাম রিজনেবল রেস্ট্রিকশন। এটা সেই রেস্ট্রিকশনগুলো ফর দি সেক অফ স্টেট সিকিউরিটি এবং পাবলিক অর্ডার। এটা হচ্ছে সামাজিক শৃঙ্খলা, সোশ্যাল হারমোনি এবং আমাদের সামাজিক বন্ধন যাতে সুষ্ঠু হয়, সেই দিকটা লক্ষ্য রেখেই আমাদের এই স্বাধীনতা প্রয়োগ করতে হয়। সব কিছুর স্বাধীনতার মধ্যে একটা সীমাবদ্ধতা এইটা যে আপনি অন্যজনের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রেখেই আমাদের ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, এই স্বাধীনতাটা ব্যবহার করতে হবে। তা আমরা যদি বর্তমান সময়ে লক্ষ্য করি, বিশেষ করে সামাজিক মাধ্যমে লাগামহীনভাবে সেই স্বাধীনতার ব্যবহার হচ্ছে। খুবই দুঃখজনক হলো যে পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ আমাদের যেটা প্রচলিত লালিত হাজার বছরের সংস্কৃতি, সেগুলো সব কিছু আজকে অনেকটা কেমন জানি হুমকির মুখে পড়ছে, শুধুমাত্র কিছু কিছু ন্যারেটিভ বা বয়ান্তরের মধ্য দিয়ে। এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে একটা কালচার, একটা কন্টিনিউটি রেখে যেতে হবে। এটাকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না। কিছু সংখ্যক সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা যদি মনে করে যে এটা শুধু এই কন্টেন্টটা সীমিতভাবেই রয়ে যাবে, সেটা ঠিক নয়। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় মুহূর্তের মধ্যে সেটা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে।
এবং তাতে করে আমাদের দেশের সমাজে কিছু কিছু বিষয়ে একটু নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়, সেটা রাষ্ট্রীয় বা দেশের স্বার্থের পরিপন্থীও হয়ে যেতে পারে, যার জন্য আমরা যেন খুব কৌশলে সেই ভাষাগুলো ব্যবহার করি। আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই, যারা খুব সামাজিক মাধ্যমের অসামাজিক ব্যবহার করা শুরু করেছেন, তাদের প্রতি যেন আপনাদের কিছু পরামর্শমূলক বক্তব্য থাকে, তাতে সবারই মঙ্গল, আমাদের মঙ্গল। আমার মনে হয় আমি সবই আপনাদের বিষয়গুলো অ্যাড্রেস করতে পেরেছি। এবার আমি যাই। একটা হচ্ছে ইনফরমেশন মিনিস্টার সাহেবের সাথে আমরা বসবো, আপনারা এই গণপূর্ত মন্ত্রীর সাথে দেখা করবেন, আর ওনাকেও আমি অনুরোধ করব। আশা করি আপনাদের এখানকার ভবনের সুযোগ সুবিধা বা প্রবেশের সুযোগ সুবিধা আর সচিবালয়ে যাতে আপনারা সুশৃঙ্খলভাবে কাজ করতে পারেন, সেগুলো সব সমাধান হবে। এটা কোনো বড় বিষয় না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই পর্যায়ে আমাদের প্রস্তুত করব। আর যে আমার কাজ আছে আরো অনেক, আপনাদের সিলেক্টিভ দু একজন নতুন কোনো বিষয় থাকলে সেটি নিয়ে প্রশ্ন করবেন, পরিচয় দিয়ে। প্রথম প্রশ্ন করবে ডেইলি স্টারের সাংবাদিক বাহারান খান। মাইকটা দিন। আলোচনা হচ্ছে সেইটার কোন পর্যায়ে আছে, সরকার থেকে কিভাবে দেখছে, এটা একটা প্রশ্ন। কোনটা? দ্বিতীয় প্রশ্ন আবার বলবো, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, ইউএসএ সাথে এই ধরনের একটা এগ্রিমেন্ট আলোচনা করা। আমি জানি না, এটা যদি কোনো পররাষ্ট্র বিষয় হয়, এটা যদি কোনো আন্তর্জাতিক এই সমস্ত বিষয়ে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারেন। থাকে সম্ভবত এটা পররাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে। আপনারা সেই বিষয়টা বিবেচনা করছেন কিনা বা এই বিষয়ে চিন্তা আছে কিনা? আর ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠনের একটা চিন্তা ছিল। এই বর্তমান যে সামাজিক সমস্যা, সোশ্যাল মিডিয়া যে পরিস্থিতি, এটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। একজন কয়টা প্রশ্ন করে? একটা করে। শেষের দুইটার মধ্যে একটা হচ্ছে 2008 সালের নির্বাচন সম্পর্কিত। এটা আমার নলেজে এখনো নাই। এই রিপোর্টটা যদি আপনার নলেজে নিয়ে আসেন, আমি তখন দেখব। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে কি যেন, রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে কিনা ইত্যাদি। আমরা আমাদের 31 দফাতে রিকনসিলিয়েশন কমিশনের একটা দফা সংযুক্ত করেছিলাম। এই আইডিয়াটা আমাদের বিভিন্ন এরকম বৈশ্বিক ইতিহাস থেকে আমরা শিখেছি এবং নিয়েছি। এই যে একটা সুশৃঙ্খল জাতির মধ্যে যাতে বিভক্তি কম থাকে, তাহলে সেই জাতি এগিয়ে যেতে পারে, তার আইন শৃঙ্খলা উন্নয়ন এবং সার্বিক বিষয়ে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়। তো সেই জন্য বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আমরা তখনই একটা 31 দফার মধ্যে একটা দফা রেখেছিলাম যে আমরা ভবিষ্যতে একটা রিকনসিলিয়েশন কমিশন গঠন করার উদ্যোগ নেব। সেই জায়গাতে আমরা এখনও আছি, কিন্তু সেটা এখনই করা হবে কিনা এই বিষয়টা আমরা বিবেচনায় রাখিনি, কারণ আমাদের প্রায়োরিটির মধ্যে আরও অনেক কাজ আছে। যখন প্রয়োজন হবে অবশ্যই আমরা রিকনসিলিয়েশন কমিশনটা গঠনের উদ্যোগ নেব এবং তার টার্মস অফ রেফারেন্স পরিধি কী হবে ইত্যাদি আমরা তখন নির্ধারণ করব। ধন্যবাদ। প্রশ্ন করবে ইন্ডিপেন্ডেন্ট আসিফ শাহ মাহমুদ। পরিবর্তন আসার কথা আমরা শুনতে পাচ্ছি যে পাসপোর্টে এক ধরনের পরিবর্তন আসছে, যেমন এর আগে পাসপোর্টগুলোতে এক্সেপশন ড্রাইভ, মানে আমরা সব দেশে পৃথিবীর সব দেশে ভ্রমণ করতে পারবো। এখন ই পাসপোর্টের সময় সেই কিন্তু তুলে নেওয়া হয়েছিল। এখন আমার শোনা যাচ্ছে যে এই শব্দটি যুক্ত হয়ে আবার পরিবর্তন হয়ে আসছে। আসলে পরিবর্তন আসছে কিনা? ধন্যবাদ আপনাকে। এটা সত্য যে আমরা পাসপোর্টগুলো ইস্যু করা হবে, সেই পাসপোর্টে আমরা আগের মতোই
এক্সেপ্ট ইসরায়েল শব্দটা যুক্ত করব, এটা আমাদের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। আর এটা বাংলাদেশের গণমানুষের চাহিদাও বটে। আমরা অন্য একটা কি বিষয় বললেন? পরিবর্তন আরো বড় পরিবর্তন আসছে কিনা? হ্যাঁ, আর পাসপোর্টের আমাদের মান ধন্যবাদ। পাসপোর্টে আরও বিভিন্ন বিষয় যেগুলো ভিসা পেজ থাকে আর কি, ওগুলোর মধ্যে বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে একটা ব্যক্তিতান্ত্রিক চর্চা আমরা লক্ষ্য করেছি, যেটা বাংলাদেশের অধিকাংশ জনগণের এবং এদেশের কালচারকে প্রতিনিধিত্ব করে না। সেই ক্ষেত্রে আমরা এটাকে বাংলাদেশের মানুষের চাহিদা অনুসারে সাজানোর চেষ্টা করেছি। যেমন আমরা ভবিষ্যতে মুদ্রার মধ্যে আপনারা বীর শ্রেষ্ঠদের চেহারা দেখতে পাবেন, এটা অবশ্য অর্থ মন্ত্রণালয়ের জন্য। একইভাবে আমরা পাসপোর্টে যেমন জাতীয় স্মৃতিসৌধকে ধারণ করতে চাই, আমাদের ঐতিহ্য হিসাবে আরও অনেক বিষয় আছে, যেমন আমরা টাঙ্গুয়ার হাও, তারপরে কক্সবাজারের সমুদ্র সৈকতকে নৈর্ব্যক্তিকভাবে মানে নির্মোহভাবে আমরা উপস্থাপন করতে চাই। আগে আমরা দেখেছি এই সমস্ত কিছু কিছু বিষয় ওখানে থাকলেও সেটাকে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ওখানে উপস্থাপন করা হয়েছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা এমন কিছু ছবি ওখানে ধারণ করব ইনশাআল্লাহ। সব কিছুই আমার, যেহেতু প্রশ্নটা এখনই প্রম্পটে করা হয়েছে, সব কিছু আমাকে যদি আগে দেওয়া হতো আরও তথ্য দিয়ে আপনাদের সাথে কথা বলতে পারতাম। তা আপনারা বাংলাদেশের প্রতিচ্ছবি এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব দেখবেন, বাংলাদেশের মানুষের কালচারাল যে চিন্তা সেটা ওখানে পরিস্ফুটভাবে দেখবেন। ওখানে কোনো দলীয় চিন্তা দেখবেন না। আগে যেটা করা হয়েছিল সব কিছুতে রাজনীতিকরণ বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা, সেগুলো ন্যাশনাল বিষয়গুলোতে থাকবে না, এটা আমাদের অঙ্গীকার। সেটা অর্থ মন্ত্রণালয় বলবে, আমি বিস্তারিত না। আমার মনে হয়েছে আমরা যে বীরশ্রেষ্ঠদের ছবিকে আমরা ধারণ করব শুধু এইটুকু বলেছি, কিন্তু বাকি সবকিছু অর্থ মন্ত্রণালয় জানে, তাদেরকে জিজ্ঞেস করে দেবে। আপনাকে ধন্যবাদ। এটা আসলে সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধ। এখানে সমাজ সংস্কারের দরকার, যেখানে সামাজিক মূল্যবোধকে তুলে ধরা দরকার আমাদের ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে, আমাদের কালচারের ভিত্তিতে। কিন্তু কিছু কিছু অপসংস্কৃতির আসর আমাদের সমাজে পড়েছে, কিছু কালচার এমন হয়েছে, এটা আকাশ সংস্কৃতির কারণে, যে যেমন এই যে ধর্ষণের মাত্রা বা ধর্ষণের যে অবস্থা, সংখ্যা, এটা ঘটনা, এটা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। তো আমরা কি করতে পারি? সরকার হিসেবে আমরা করতে পারি যে তার আইনানুগ ব্যবস্থা এবং বিচারিক ব্যবস্থাটা নিশ্চিত করা। আমরা সবচাইতে মনোযোগ এখানেই দিয়েছি যে দ্রুততম সময়ে যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেফতার হয়। সেই জায়গায় আমরা এই 3 মাসে প্রত্যেকটি ঘটনায় আমরা সফল হয়েছি ইনশাআল্লাহ। আর আল্লাহর রহমতে ভবিষ্যতেও আমরা এই জাতীয় যে কোনো ঘৃণ্য অপরাধের অভিযুক্ত বা অপরাধীদেরকে কোনোভাবেই ছাড় দেব না। আর রামিসা হত্যার বিষয়ে আপনি ইঙ্গিত করেছেন, ধর্ষণ এবং হত্যার পরে আসামিকে 7 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সাথে সাথে একদিনের মধ্যে সেই 164 স্টেটমেন্টে তার সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও এসছে, তাকেও গ্রেফতার করা হয়েছে। আমরা
খুব দ্রুততার সাথে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্ট 3 দিনের সময় লাগে, 3 দিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতিমধ্যেই। এগুলো সব একসাথে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে, হয়তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন, কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সব কিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই, এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। আমরা আশা করি আদালতের বিষয়ে আমরা বিস্তারিত বলতে পারবো না, সেটা আমাদের এখতিয়ার নাই। তবে আমরা নিশ্চিত যে মাননীয় আদালত এই প্রসিকিউশন টিমের বক্তব্য শুনে চার্জশিট দেখে এবং এভিডেন্স 164 এগুলো দেখে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা যেহেতু আদালতের বিষয়টা প্রকাশ্যে বলতে পারি না যে তাকে এই সাজা দেয়া হবে, তবে আমরা এইটুকু বলি যে এই অপরাধীর সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা সেটা আমাদের পক্ষ থেকে করবো ইনশাআল্লাহ। সিদ্দিকুর রহমান রমন। ওখানে হচ্ছে যে বিভিন্ন অনুষ্ঠান আসবে, আসলেই মানে মদের আড্ডা পাবে। আমি তরুণরাও এখান থেকে রাজধানী সহ বিভিন্ন জায়গায় ওরা মদ নিয়ে আসে। আসলে এই ব্যাপারে কোনো পদক্ষেপ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, মাদক অপরাধের জন্য আমরা আইনের সংস্কার আনতেছি, সংশোধনী আনতেছি খুব শিগগির। এবং এখন যেটা আইন আছে তাতে উপযুক্ত আদালতে সেই মাদক মামলা বিচার করা হয়। দ্যাট মিন্স যেই মাদকের যে ধারায় যে আদালতে সেই মামলাগুলো বিচার হওয়ার কথা সেই আদালতে যায়। কোনো কোনো মামলা জেলা জজ পর্যায়ে, মানে সেশন জজ পর্যায়ে, কোনো কোনো মামলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যায়ে যায়, ক্ষেত্রমতো যেভাবে হয়। এখন আমরা চিন্তা করছি যে মামলার সংখ্যার উপর বিবেচনা করে, সংখ্যার বিবেচনায় নিয়ে যে সমস্ত জেলা, যেমন ঢাকা জেলায় প্রায় 80,000 মাদকের উপরে মামলা পেন্ডিং আছে, চট্টগ্রামে আছে, কক্সবাজারে আছে, বিভিন্ন সংখ্যায়, কোথাও 30,000, কোথাও 40,000। সেই বিবেচনায় আমরা ট্রাইব্যুনাল সৃজন করব, সেই কাজটা আমরা এখন হাতে নিয়েছি। আগামী সেশনে হয়তো সেই মামলাটা আইনের আমরা সংশোধনে আনতে পারবো। তাহলে পরে এই বিচার কাজগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে অন্তত সময়ে। এখন মামলার আধিক্যের কারণে, আদালতের সংখ্যার পর্যাপ্ত থাকায় সেই মামলাগুলো অনেক দিন যাবৎ বিচারাধীন থাকে, তাতে করে আসামিরা একটা সুবিধা পায়। সেটা আমরা অ্যাড্রেস করব। আর আজকে আপনাদের জন্য একটা শুভ মুক্তি দেই, সেটা হচ্ছে জুয়া, বেটিং, অনলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য এই অপরাধগুলোর জন্য আলাদা একটা আইন প্রণয়ন আমরা হাতে নিয়েছি। আশা করি ইনশাল্লাহ আগামী সেশনে সেই আইনটা আমরা পাবো। এখন পর্যন্ত যে আইনটা আছে সেটা একদম মানদাত্তা আমলের, 1867 সনের বোধহয় একটা আইন আছে, হ্যাঁ, সেই আইনটাকে আমরা রিপিল করে একটা যুগোপযোগী আধুনিক যে অপরাধ আর কি বর্তমানে যে সমস্ত হয়, যে অনলাইন জুয়া, অফলাইন জুয়া, ইন্টারনেটের মাধ্যমে বেটিং ইত্যাদি যেগুলো অপরাধের ধরন বেড়েছে, সবগুলোকে অ্যাড্রেস করে আমরা যুগ উপযোগী একটা আইন আনতে পারবো বেটিং এবং জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া, এগুলোকে অ্যাড্রেস করার জন্য। এটা আপনারা লিখতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, এটা লাস্ট প্রশ্ন। এটা আপাতত সীমান্তটাতে না যাই, এই বিষয়গুলোর মধ্যে থাকি, অপরাধগুলোর মধ্যে থাকি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন বলে বলেছেন, আমরা ভিডিওতে জানতে পেরেছি।
উনি ট্রাভেল পাস চাওয়ার ক্ষেত্রে আলোচনা হচ্ছে, এই ব্যাপারে আপনাদের বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে কিছু আছে কিনা? আচ্ছা, এই বিষয়ে আমি আরও অনেক আগে বলেছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য আমরা পত্র পাঠিয়েছি অনেক আগে, রিপিটেডলি, এবং আমরা এখনও চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি ইন বিটুইন, মানে এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজে এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন।